150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 220তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খোঁজাজা প্রেমা। তারা চীনের সাংবাদিক, তবু হৃদয়ে আছে বাংলা। বাংলাসিস নামের ফেসবুক পেজ পরিচালনা করছেন চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি বাংলার কয়েকজন চীনা সাংবাদিক, যেখানে তারা চীনা ভাষা শেখাচ্ছেন বাংলায়। মজার ভঙ্গি, সহজ উদাহরণ আর প্রাণবন্ত উপস্থাপনায় তারা তুলে ধরেন চীনের ভাষা ও সংস্কৃতি। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই তাদের এই উদ্যোগ। বাংলাদেশি দর্শকদের সঙ্গে বন্ধুত্ব করে তুলে হাসি আর শেখার আনন্দে চীনকে আরও কাছ থেকে চেনা নয় তাদের স্বপ্ন। বাংলার সেই বন্ধের নিয়ে এবার দেখব একটি প্রতিবেদন। বন্ধুরা, এটি ইউনান প্রদেশের ডাটকা ম্যাকডানিয়া বাদাম। আমি এই মেশিন দিয়ে সেটা ঘুরে দেখি। আজ আমি খোলা সম্পর্কিত কিছু শব্দ দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। আর ঠিক ফুল উপভোগ করার সময় চলুন আমার সঙ্গে এই ফুলের সৌন্দর্য উপভোগ করি। বন্ধুরা, আমি এখন চীনের ইউনান প্রদেশের ধ্বংস শহরের একটি পুরাতন দামে আছি, যার 600 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। বন্ধুরা, প্রেমার সঙ্গে বেজিংয়ে বেড়ান। আজকে আমি চুংশান পার্কে এসেছি। চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে ছয়ের সুষ্ঠু সফলতার অর্থ রয়েছে। আজ আমি চীনের নববর্ষের বাজারে ঘুরে এসেছি, আর আজকের মিশন হলো ঘোরা খোঁজা। এভাবেই বাংলা ভাষায় চীনা ভাষা, চীনের সংস্কৃতি ও জীবনধারাকে বাংলাদেশি লাখো দর্শকদের সামনে তুলে ধরছে বাংলাসিস। আর এ লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন 9 জন চীনা নারী গণমাধ্যম কর্মী। তারা সবাই কাজ করছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগে। চীনা হলেও অনর্গল বাংলা বলেন তারা, আর তাতেই মন জয় করেছেন 28 লাখ ফলোয়ারের। আমার পেছনে অনেক সবুজ ও তাজা পাশ দেখা যায়। চীনের জীবনধারা, বৈচিত্র্য ভরা সংস্কৃতি সম্পর্কে বাংলাভাষীদের কাছে সাবলীলভাবে উপস্থাপন করতে বাংলাসিস পেজে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের রয়েছে একটি করে বাংলা নাম। এই তালিকায় আছেন ছাও ইয়ানহুয়া ওরফে সুবর্ণা, ওয়াং তানহং রুবি, ছাই ইউয়ে মুক্তা, খোং চিয়া প্রেমা, শুয়ে ফেইফেই শিখা, লি ওয়ানলু শিশির, ওয়াং ছুই ইয়াং জিনিয়া, ছোং মিং তুহিনা এবং ইয়াং চিচেন ওরফে অনুপমা। 2020 সালের এপ্রিল থেকে বাংলাসিস পেজটি গড়ে ওঠে ছাও ইয়ানহুয়া সুবর্ণার হাত ধরে। এখন তিনি এই পেজের প্রযোজক। সুবর্ণা শোনালেন এই পেজটি গড়ে তোলার শুরুর গল্পটা। শুরু থেকে আমি ভাবছি, আমরা তো চেনা, তবে বাংলা ভাষা নিয়ে মিডিয়া কাজ করছি। এই কারণে আমরা তো বাংলাসিসের মতো একটা সুন্দর নাম এই পেজে দিতে চাই। এর মাধ্যমে বাংলা ভাষী বন্ধুদের জন্য আরো সহজভাবে আমাদের পেজ মনে রাখতে পারেন। এবং এরই সাথে আমরা আশা করছি আমাদের নিজের প্রচেষ্টায় চীনের উন্নয়নের বাস্তবতা, চীনের গ্রাম অঞ্চলের উন্নয়নের সাফল্য, অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি আর রীতিনীতি, চীনা মুসলমানদের জীবনযাপন, এইসব বিষয় আমাদের লাইভ অনুষ্ঠান বা ভিডিও অনুষ্ঠানের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চীনা ভাষা অনেক সহজ। মজার ছলে নানা গুরুত্বপূর্ণ চীনা শব্দ শেখাচ্ছেন ওয়াং তানহং ওরফে রুবি। কিন্তু বাংলাকেই বেছে নিলেন কেন? উত্তরটা শোনা যাক তার কাছ থেকেই। যখন বাংলা ভাষা শিখতে শুরু করি তখন থেকেই মনে হতো এই ভাষাটি গানের মতো, আর বাংলা লিখিত রূপটি যেন চিত্রকলা, অবিশ্বাস্য সুন্দর। আমার মতে বাংলার একটি আধ্যাত্মিক শক্তি আছে। 1952 সালে বাঙালিরা তাদের ভাষার মর্যাদা রক্ষায় নিজেদের জীবনও উৎসর্গ করেছে। অর্থাৎ
এই ভাষার ঐতিহাসিক গভীরতা, প্রাণশক্তি এবং মর্যাদা রক্ষার সংগ্রামী ঐতিহ্য রয়েছে। ভিন্ন আরেকটি কারণও জানালেন ছাও ইয়ানহুয়া সুবর্ণা। বাংলা ভাষার উচ্চারণ এবং যে ছন্দ আমার জন্য তো বেশ সুন্দর লাগছে। চীনে বাস করছেন এমন বাঙালিদের সঙ্গেও গড়ে উঠেছে বাংলা সিস তথা বাংলার এই বোনদের সখ্যতা। বিশেষ করে কোনো উৎসব এলে তো কথাই নেই, সেই উৎসবের উপহার কেনা, বাজার, ঘর সাজানোর কৌশল, মজার মজার ছবি, ঘুরে বেড়ানোর জায়গা, বাংলা সিসে বাদ পড়ে না কিছুই। বিপুল সংখ্যক ফলোয়ারের সাড়া পেয়ে মুগ্ধ বাংলার এই বোনেরা। নিয়মিত ভক্তদের প্রতিক্রিয়ায় সাড়াও দেন তারা। বাংলা ভাষীর নেটিজেনদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। তারা তো অবাক হয়ে গেছেন যিনারা কিভাবে সুন্দর বাংলা পড়তে পারেন, কিভাবে বাংলা ভাষা শিখতে এমন একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। এই জন্য আমরাও তাদের কমেন্টস নিয়মিত উত্তর দেই এবং এদের মাধ্যমে আরো বেশি বাংলাদেশি বন্ধু তো বাংলা সিস জানতে পেরেছেন। ভাষা আর সংস্কৃতির সেতুবন্ধন কিভাবে মানুষকে আরও কাছাকাছি এনে দিতে পারে, বাংলা সিস তারই এক উজ্জ্বল উদাহরণ। ভালোবাসা থাকলে ভাষা আর দেশের দূরত্ব কোনো বাধা নয়। বাংলার এই বোনদের স্বপ্নও তাই, ভাষার মাধ্যমে হৃদয়ের সংযোগ তৈরি করা, আর সেই সংযোগ যেন সময়ের সঙ্গে আরও শক্ত হয়ে ওঠে। এদিকে মানি ব্যাগ, আসলে আমরা এটাকে বলি হোংপাও লাঠা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনে অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট। চীনের প্রায় 1,30,00,000 অটিজম আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। বিশেষ মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া। সেই অনুযায়ী নড়াচড়া ও যোগাযোগের মাধ্যমে শিশুদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে ওঠা। এতে অটিজম শনাক্ত ও পুনর্বাসন আরও নির্ভুল ও বিজ্ঞানসম্মত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাসপাতাল ও রিহাব সেন্টারে ব্যবহৃত এই রোবট ভবিষ্যতে স্ট্রোক ও স্নায়বিক রোগের পুনর্বাসনেও কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। অটিজম শনাক্ত করা ও চিকিৎসার জন্য চীনে এবার কাজ শুরু করেছে হিউম্যানয়েড রোবট। পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী পরিচর্যায় যা দেখাচ্ছে নতুন সম্ভাবনা। চীনের প্রায় 1 কোটিরও বেশি মানুষ অটিজমে আক্রান্ত। এক্ষেত্রে স্ক্রিনিং ও পুনর্বাসনের জটিলতা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। হিউম্যানয়েড রোবটগুলো মানব মস্তিষ্কের সূক্ষ্ম সংকেত নিখুঁতভাবে শনাক্ত ও বিশ্লেষণ করতে পারে এবং সেগুলোকে সমন্বিত নড়াচড়ায় রূপান্তর করতে পারে। ফুজিয়ান প্রদেশের ফুচৌ শহরের ফুজিয়ান এগ্রিকালচারাল আন্দাইয়াস ফরেস্ট্রি ইউনিভার্সিটির কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী ডিন খোং সিয়াংচেন বলেন, এই রোবট ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ও হিউম্যানয়েড রোবোটিক্সের সমন্বয়ে তৈরি। এটি অটিজম আক্রান্ত শিশুদের প্রাথমিক স্ক্রিনিং করার পর নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে কাজ করতে শুরু করে। মাইন্ড বেসড ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিশুদের মনোযোগের মাত্রা ও মোটর ইমেজারিকে পরিমাপযোগ্য ডেটায় রূপান্তর করে রোবট। এতে স্ক্রিনিং হয় নির্ভুল এবং পুনর্বাসন প্রক্রিয়াও হয় কার্যকর। ইনস্টিটিউটের সহকারী গবেষক চাং চংচি বলেন, মস্তিষ্কের সংকেত মোবাইল ফোনের সংকেতের চেয়ে 1000 গুণ দুর্বল। চোখের পলক এমনকি হৃদস্পন্দনও এই সংকেতে বিঘ্ন ঘটাতে পারে। আমাদের দল অস্ত্রোপচার ছাড়াই উচ্চ নির্ভুল নন ইনভেসিভ ইইজি প্রযুক্তি ব্যবহার করে এই দুর্বল সংকেত সংগ্রহ করে।
在无创的前提下，我们把这种高精度微弱的信号采集起来。 গবেষণা দলটি তাদের উদ্ভাবিত অ্যালগরিদমের মাধ্যমে রিয়েল টাইমে ত্রুটি বিচ্যুতি ফিল্টার করতে পারে। নির্দিষ্ট ব্রেইন ওয়েভ প্যাটার্ন শনাক্ত করে তা সঠিক নির্দেশে রূপান্তর করার পর পরিচালনা করে রোবট। রোবটটি ইতোমধ্যে চীনের বিভিন্ন হাসপাতাল ও অটিজম পুনর্বাসন কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে। কোনো শিশু যদি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হিমশিম খায়, রোবট তাকে আরও নমনীয় ও দ্রুত উপায়ে সঠিক উত্তরের দিকে নির্দেশ করতে পারে। পাশাপাশি এটি থেরাপিস্টদের মতো নির্ভুল বেজলাইন ডাটা সরবরাহ করে, যাতে তারা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ধাপের জন্য ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারেন। গবেষণা দলটি জানিয়েছে, এই হিউম্যানয়েড রোবট আগামীতে স্ট্রোক, মেরুদণ্ডের আঘাতসহ বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনেও সহায়তা করতে পারে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের সিচুয়ান প্রদেশে প্রথমবারের মতো শহুরে এলাকায় স্থাপন করা হয়েছে বিশ্বের প্রথম মেগাওয়াট শ্রেণীর এয়ারবোর্ন উইন্ড টারবাইন। S2000 নামের এই ভাসমান বায়ু টারবাইনটি 2000 মিটার উচ্চতায় স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এবং একদিনে রেকর্ড 385 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি সবুজ বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত খুলে দেবে। বিশ্বের প্রথম মেগাওয়াট স্তরের আকাশচালিত বায়ু টারবাইন সিস্টেম S2000 দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিনে 5 জানুয়ারি থেকে 2000 মিটার উচ্চতায় চলছে স্থিতিশীলভাবে। একদিনে এই সিস্টেম 385 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে শিল্প খাতে নতুন রেকর্ডও গড়েছে। 2000 মিটার উচ্চতায় বাতাসের গতি ভূমির চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে এবং বায়ু শক্তির ঘনত্ব প্রায় কয়েক ডজন গুণ বেশি। অর্থাৎ একই আকারের একটি বায়ু টারবাইন ভূমির তুলনায় উচ্চ আকাশে একই সময়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। S2000 এর নির্মাতা প্রতিষ্ঠান সোয়েস্টুন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা তুন থিয়ানরুই বলেন, এটি স্থাপনের বড় চ্যালেঞ্জ ছিল জেনারেটরের ওজন। শুরুর দিকে সবাই মনে করতেন আকাশচালিত বায়ু টারবাইন তৈরির বড় চ্যালেঞ্জ হল ওজন। একটি 3 মেগাওয়াট মোটরের ওজন প্রায় 100 টনের কাছাকাছি। এত বড় মোটরকে আকাশে স্থাপন করা একেবারেই অবাস্তব মনে হতো। কিন্তু আমরা দেখলাম চীনে সবুজ বিদ্যুৎ ও নতুন জ্বালানি প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এই সমস্যারও সমাধান হয়ে গেছে। 3.6 মেগাওয়াট মোটর সংযুক্ত হওয়ার পর S2000 কার্যত শহরের ওপর ভাসমান একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়। আদর্শ পরিস্থিতিতে এর বিদ্যুৎ দিয়ে প্রায় 3000 পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব। পুরো সিস্টেমের কেন্দ্রে আছে হিলিয়াম সার্কুলেশন। এই সিস্টেমের মৌলিক নীতির প্যাটার্ন পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে এটি কিভাবে কাজ করে তা অত্যন্ত গোপনীয়। এই ব্যবস্থার মাধ্যমে এয়ারশিপে কোনো গ্যাস লিক হয় না। দ্বিতীয়ত, আমাদের সামগ্রিক অ্যারোডাইনামিক স্থাপত্য এবং এর লিফট টু ড্র্যাগ অনুপাত বিস্ময়কর মাত্রায় পৌঁছতে পারে। তুন থিয়ানরুই আরও বলেন, নতুন মানের উৎপাদনশীল শক্তির চাহিদা পূরণের একটি সহজ মানদণ্ড আছে: খরচ কমানো এবং মানুষের প্রয়োজনের মূল সমস্যার সমাধান করা। পরবর্তী ধাপে আমরা 4000 মিটারেরও বেশি উচ্চতায় পরীক্ষা চালাব। সেখানে বাতাস আরও ভালো। 2000 মিটারে ভূপ্রকৃতির কিছু প্রভাব থাকে। 4000 মিটারে এর প্রয়োগ ক্ষেত্র আরও বিস্তৃত হবে। দীর্ঘমেয়াদী গবেষণার তথ্য বলছে, উঁচুতে থাকা বায়ুশক্তি সবুজ বিদ্যুতের এক সমৃদ্ধ উৎস। সেই লক্ষ্যেই নিজেদের আশার বেলুনটাকে
আরও উঁচুতে তুলতে চান তুন ও তার অংশীদাররা। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বেইজিংয়ের ফংথাই জেলার একটি হাসপাতালের ভেতর ছোট্ট একটি রান্নাঘর। লুকিমিয়ায় আক্রান্ত শিশু ও তাদের পরিবারগুলোর জন্য এই দাতব্য রান্নাঘর যেন আশার ঠিকানা। ভোরের আলো ফোটার আগে এখানে জ্বলে ওঠে চুলা, রান্না হয় গরম স্বাস্থ্যকর খাবার। বিনা খরচে খাবার, একসঙ্গে রান্না আর গল্প, সব মিলিয়ে এখানে তৈরি হয় এক অনন্য বন্ধন। ক্যান্সারের কঠিন লড়াইয়ের মাঝেও পরিবারগুলোর মনে সাহস ও মানবিকতার আলো জ্বালিয়ে রাখছে এই রান্নাঘর। বেইজিংয়ের ফেংথাই জেলায় অবস্থিত বোরেন হাসপাতালের ভেতরে ছোট্ট একটি দাতব্য রান্নাঘর লিউকেমিয়া রোগী ও তাদের পরিবারের জন্য হয়ে উঠেছে আশার বাতিঘর। শীতের কনকনে ঠান্ডায় এটি যেমন উষ্ণতার ছোঁয়া দেয়, তেমনি কঠিন সময় পার করা পরিবারগুলোর পাশে দাঁড়ায় যত্ন ও সহমর্মিতায়। ভোর ৫টা থেকে ফেংথাইয়ের এই ৩০ বর্গমিটার স্থানে জ্বলে ওঠে আলো। রোগীর স্বজনরা এসে মেঝে ঝাড়ু দেন, সবজি পরিষ্কার করেন, রান্না করেন খিচুড়ি। গত ৩ বছর ধরে এই বিনামূল্যের নাশতা বহু মানুষের দিনের শুরুটা করে তুলেছে প্রাণবন্ত। এই ছোট্ট রান্নাঘরের কারণে আমরা সকালটা এক বাটি গরম খিচুড়ি দিয়ে শুরু করতে পারি। এটা ভীষণ উষ্ণ অনুভূতি দেয়। এই দাতব্য রান্নাঘরের উদ্যোগ নেন ছি লি কুয়াং। ১১ বছর আগে তার নিজের ছেলে লিউকেমিয়ায় আক্রান্ত হলে চিকিৎসার জন্য পরিবারসহ বেইজিংয়ে আসতে হয় তাকে। লিউকেমিয়ায় আক্রান্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাই তারা রেস্তোরাঁর খাবার খেতে পারে না। তাদের খাবারে লবণ, তেল ও চর্বি কম থাকতে হবে, কিন্তু প্রোটিন ও পুষ্টি বেশি থাকতে হবে। একবার ভুল খাবার খেলে তা প্রাণঘাতী হতে পারে। ছেলে সুস্থ হওয়ার পর ছি বেইজিংয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কয়েকটি পরিবারের সহযোগিতায় এই রান্নাঘর প্রতিষ্ঠা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সহায়তা হিসেবে বিনামূল্যে জায়গা দেয় এবং ইউটিলিটি বিল মওকুফ করে। উপকারভোগী থেকে স্বেচ্ছাসেবী, এভাবে হাত বদল হয় দায়িত্ব। পারস্পরিক সহায়তায় এগিয়ে চলেছে এই ছোট্ট রান্নাঘর। আমি যখন সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম, এখানে রান্না করা ২০টিরও বেশি পরিবার আমাকে অর্থ সহায়তা দিয়েছিল। আমি তখন উপকারভোগী ছিলাম। এখন চাই এই পারস্পরিক সহায়তার চেতনা অব্যাহত থাকুক। বাড়ি থেকে দূরে থাকা রোগী ও তাদের স্বজনদের জন্য এই দাতব্য রান্নাঘর হয়ে উঠেছে আনন্দ ভাগাভাগির আশ্রয়স্থল, ছড়াচ্ছে উৎসবের উষ্ণতা। চীনের ইউনান প্রদেশের গহীন অরণ্যে পুনঃ এশীয় হাতি সংরক্ষণে জোরদার করা হয়েছে নজরদারি কার্যক্রম। বিশেষ মনিটরিং দল ও বন বিভাগের কর্মীরা ড্রোনের মাধ্যমে নজরে রাখছেন হাতির চলাচল, যাতে মানুষ ও হাতির মধ্যে এড়ানো যায় সংঘাত। শীতকালে খাদ্যের অভাবে হাতিরা গ্রামে ঢুকলে আগে ভাগে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি হাতির ক্ষতিতে সরকারি বীমার আওতায় দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। চীন সরকারের এইসব উদ্যোগে দিন দিন আরও দৃঢ় হচ্ছে মানুষ ও বন্য প্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের চিয়াংচেং কাউন্টি প্রায় ৫০-এরও বেশি বুনো এশীয় হাতি বাস করে এখানে। শীতের শুরুতে যখন জঙ্গলে খাবারের অভাব দেখা দেয়, তখন এই বিশালদেহী প্রাণীরা খাবারের সন্ধানে চলে আসে লোকালয়ে। এ সময় চীনে নববর্ষ বা বসন্ত উৎসব হওয়ার কারণে এই কাউন্টির রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়ে যায়। তখন এই হাতিদের গতিবিধির উপর নজর রাখা এবং গ্রামবাসীদের সতর্ক করা হয়ে ওঠে জীবন মরণ সমস্যা। এই কঠিন কাজটির নেতৃত্ব দিচ্ছেন ৫০ বছর বয়সী তিয়াও ফাসিং।
প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন তিনি এবং তার দল। একসময় এই কাজ পায়ে হেঁটে করতে হতো এবং হাতির পায়ের ছাপ অনুসরণ করে, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিয়াও স্মৃতিচারণ করে বলেন, শুরুর দিকে আমার পরিবার চাইতো আমি এই কাজ ছেড়ে দেই, কিন্তু আমি ভাবতাম আমরা যদি সতর্ক সংকেত না পাঠাই তবে গ্রামের মানুষ মাঠে কাজ করতে গিয়ে নিরাপদ বোধ করবে না। বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই কাজ অনেক সহজ ও নিরাপদ হয়েছে। এখন ড্রোন ব্যবহার করে হাতির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। সম্প্রতি ড্রোনের ফুটেজে দেখা গেছে 10টি হাতির একটি দল ভুট্টা খেতে খাবার খাচ্ছে, যার মধ্যে মাত্র 2 মাস বয়সে একটি শাবকও ছিল। বুনো হাতি লোকালয়ে এলে ফসলের ক্ষতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই সমস্যার সমাধানে ইউনান প্রদেশ 2010 সাল থেকেই একটি সরকারি জননিরাপত্তা বীমা ব্যবস্থা চালু করা হয়েছে। যদি কোনো হাতি ঘরবাড়ি বা ফসলের ক্ষতি করে তবে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ এখন বেশ সন্তোষজনক। হাতিরা খেয়ে চলে যায় আর আমরা ক্ষতিপূরণ পাই। ব্যাপারটা অনেকটা এমন যেন আমরা ওদের লালন পালন করছি। এটাই তো প্রকৃত সহাবস্থান। বুনো হাতিদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আবাসন তৈরির লক্ষ্যে চীন সরকার এখন এশীয় হাতি জাতীয় উদ্যান প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। সিচুয়ান বান্না, পুয়ের সিটি এবং লিনখাংয়ের 6টি কাউন্টি জুড়ে প্রায় 38,600 হেক্টরের বেশি এলাকা নিয়ে এই উদ্যান গড়ে তোলা হচ্ছে। এই উদ্যান তৈরির মূল লক্ষ্য হল হাতির আবাসস্থল পুনরুদ্ধার ও পরিবেশগত সংস্কারের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করা, সেই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। পর্যবেক্ষক দলের নেতা তিয়াও ফারসিংয়ের স্বপ্ন আরও বড়। তিনি চান এই জাতীয় উদ্যানের মাধ্যমে স্থানীয় মানুষ পর্যটন শিল্পের সাথে যুক্ত হয়ে স্বাবলম্বী হবে, আর হাতিরা পাবে তাদের নিজেদের এক নিরাপদ নীড়, যেখানে মানুষ ও প্রকৃতির লড়াই থাকবে না, থাকবে শুধু সম্প্রীতি। হোসনে মুবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।